বিরাম বিরতির পর। ট্রাম্প বারংবার দাবি করেছেন 2022 সালে ক্ষমতায় থাকলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তিনি যুদ্ধ বাঁধতে দেবেন না। ট্রাম্প এবং পুতিনের সাংবাদিক বৈঠকে কার্যত সেই দাবিকেই মান্যতা দিলেন পুতিন। 2022 সালে আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে যদি ডোনাল্ড ট্রাম্প থাকতেন তবে ইউক্রেন আক্রমণ করত না রাশিয়া, পূর্ব ইউরোপে কোনো যুদ্ধই হতো না। কিন্তু আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন কথা শোনেননি, তাই ইউক্রেন আক্রমণ করতে বাধ্য হয় রাশিয়া। শুক্রবার আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠক সেরে এমনটাই জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক মেরামত করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। এই সময় ট্রাম্প তার পাশে দাঁড়িয়েছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর কথা বলে আসছেন ট্রাম্প। বারবার তিনি দাবি করেছেন 2022 সালে ক্ষমতায় থাকলে এই যুদ্ধ তিনি শুরু হতেই দিতেন না। শুক্রবার সাংবাদিক বৈঠকে কার্যত সেই দাবিকেই মান্যতা দিলেন পুতিন। বাইডেনের সঙ্গে সেই সময় তার কি কথা হয়েছিল তাও জানালেন। পুতিন বলেছেন, মনে রাখবেন 2022 সালে আমেরিকার পূর্বতন সরকারের সঙ্গে আমি যখন যোগাযোগ করেছিলাম, আমার মার্কিন সহকর্মীকে বোঝানোর চেষ্টা করেছিলাম। খুব স্পষ্ট করেই ওকে বলেছিলাম, পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয় যেখান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে এবং তা আর ঠেকানো যাবে না। বলেছিলাম বড় ভুল হচ্ছে। উল্লেখ্য, বাইডেনের নাম করেননি পুতিন। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে এরপর তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার খুব ভালো ব্যবসায়ী এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে উঠেছে। আমার বিশ্বাস এই পথে চললে শীঘ্রই আমরা ইউক্রেন সমস্যার সমাধানে পৌঁছাতে পারব। রাশিয়া এবং আমেরিকার সম্পর্কের অতীত খুব একটা মসৃণ নয়, মেনে নিয়েছেন পুতিন। জানিয়েছেন সেই পরিস্থিতি মেরামত করা প্রয়োজন। ট্রাম্পের কথার ধরন বন্ধুত্বপূর্ণ হওয়ায় তার সঙ্গে আলোচনায় সুবিধা হয়েছে রুশ প্রেসিডেন্টের। ট্রাম্প এবং পুতিন উভয়ই আলাস্কার বৈঠককে ফলপ্রসূ এবং ইতিবাচক বলে উল্লেখ করেছেন। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির বিষয় কোনো সিদ্ধান্ত এই বৈঠকে হয়নি। ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এরপর বাকিটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপর নির্ভর করছে। তাকে পুতিনের সঙ্গে চুক্তি করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, এরপর পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হতে পারে। ওরা চাইলে ট্রাম্পও সেই বৈঠকে থাকবেন। 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর আমেরিকা তাদের উপর একাধিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আন্তর্জাতিক বাজারে এরপর খনিজ তেলের দাম কমিয়ে দিয়েছিল মস্কো। তারপর থেকে ভারত তাদের থেকে সস্তায় তেল কিনে থাকে। আমেরিকা সম্প্রতি এতে আপত্তি জানিয়েছে। দাবি করা হয়েছে, ভারত তেল কেনার ফলে রাশিয়ার আর্থিক সমৃদ্ধি ঘটছে এবং সেই টাকা তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে, ফলে তাতে যুদ্ধের সুবিধা হচ্ছে। ভারতের ওপর এই অজুহাতে 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তারপরেই আলাস্কায় পুতিনের সঙ্গে তার এই বৈঠক। হাই নিউজ নেটওয়ার্ক। ইসরায়েলের হামলায় ফের রক্তাক্ত গাজা। অন্তত 31 জন প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 13 জন ত্রাণ সংগ্রাহক ছিল। এদিকে গাজায় অনাহারের বলির সংখ্যাও বেড়ে চলেছে বলে খবর। ইসরায়েলের হামলায় ফের রক্তাক্ত গাজা। অন্তত 31 জন প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 13 জন ত্রাণ সংগ্রাহক। এদিকে গাজায় অনাহারে বলির সংখ্যা বাড়তেই চলেছে। গত 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু অনাহারে হয়েছে, এমনই দাবি গাজার স্বাস্থ্য দপ্তরের। অন্যদিকে শোনা যাচ্ছে ইসরায়েল সেনারা পুরো দমে হামলা চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে নতুন করে অস্ত্রশস্ত্র, ড্রোন মজবুত করার পাশাপাশি যুদ্ধ বিমান নিয়ে গাজায় পরবর্তী অঞ্চলে টহল দিয়ে চলেছে আইডিএফ। গাজার পাশে উপস্থিত জেইটাউন, সাবরার মতো জনপদগুলির আদিবাসীদের দাবি, দিনরাত তাদের এলাকার মাটি কাঁপছে গাজায় অব্যাহত ইসরায়েল সেনার হামলা। বলে রাখা ভালো, হামাস ও ইসরায়েল সেনার অসম যুদ্ধে ইতিমধ্যেই গাজায় 75% অংশ নিজেদের দখলে নিয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অঞ্চল। এই অবস্থায় বাকি 25% অবিলম্বে দখল করতে বদ্ধপরিকর নেতানিয়াহুর দেশ। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইসরায়েল সেনার অনুমান, এই 25% অংশেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে পণবন্দীদের। 2023 সাল থেকে ইসরায়েল ও হামাসের নয়া সংঘাতের সূচনা। এরপর থেকে অন্তত 60,000 জন প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে বলে দাবি। গাজায় 4,70,000 মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন, তাদের মধ্যে শিশুর সংখ্যা 71,000, এমনটাই দাবি রাষ্ট্রসংঘের।
গত 2 মার্চ থেকে খাবার, ওষুধ, জ্বালানি সহ মানবিক সাহায্য গাজা ভূখণ্ডে পৌঁছানোর বন্ধ করে দিয়েছে ইসরায়েল। পরে ত্রাণ সম্মতি দেওয়া হলেও ইসরায়েল সেনার গুলিতে ত্রাণ নিতে আসা অসংখ্য মানুষের মৃত্যুর অভিযোগ ঘিরে গাজায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। হাই নিউজ নেটওয়ার্ক। শুল্ক যুদ্ধের আবহে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত মার্কিন সম্পর্ক। আর এরই মাঝে ভারতের স্বাধীনতা দিবসে বার্তা দিলেন মার্কিন বিদেশমন্ত্রী। আমেরিকা এবং ভারত একসঙ্গে কাজ করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জের মোকাবিলা করবে, এমনটাই দাবি মার্কো রুবিওর। পরপর বৈঠক, তবু অধরা সমাধান। শুল্ক যুদ্ধের আবহে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত মার্কিন সম্পর্ক। এরই মাঝে ভারতের স্বাধীনতা দিবসের বার্তায় মার্কিন বিদেশমন্ত্রীর মুখে উল্টো সুর। আমেরিকা ও ভারত একসঙ্গে কাজ করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জের মোকাবিলা করবে, এমনটাই দাবি মার্কো রুবিও। শুক্রবার তিনি ভারত আমেরিকা সম্পর্ককে ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, দুই দেশই শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুরক্ষিত ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্বপ্ন দেখছে বলে জানিয়েছেন তিনি। ভারতের স্বাধীনতা দিবসে রুবিও আমেরিকার পক্ষ থেকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত ও বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র আমেরিকার সম্পর্ক ঐতিহাসিক এবং এর প্রভাব সুদূর প্রসারী। যদিও দুই দেশের সম্পর্কের মধ্যে যে রুশ ঝড় চলছে তার দ্রুত সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, পুতিনকে শান্তি বৈঠকে রাজি করাতেই ভারতকে শুল্ক বান ঘায়েল করতে উদ্যত হয়েছে আমেরিকা। রুবিও বলেন, আমেরিকা এবং ভারত একসঙ্গে আধুনিক যুগের চ্যালেঞ্জের মোকাবিলা করবে এবং দুই দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে। উদীয়মান প্রযুক্তি থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সহযোগিতা বিস্তারের বার্তা দিয়েছে রুবিও। মুখে সহযোগিতার বার্তা দিলেও আলাস্কা বৈঠকের ঠিক আগে পুতিনকে চাপ দিতে ভারতের ওপর শুল্ক চাপানোর দাবি করেছেন ট্রাম্প। তাই রুবিওর মুখে সম্প্রীতির বার্তা আসলে বিশ্ব রাজনীতিতে আমেরিকার ব্যালেন্সের খেলা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রুশ তেল কেনা অব্যাহত রাখার কারণে ভারতীয় আমদানির ওপর 50% শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ভারত সরকার এই পদক্ষেপকে অন্যায়, অযৌক্তিক ও অবাস্তব বলে মন্তব্য করে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা ও অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেন ট্রাম্প। ভারত প্রকাশ্যে তা প্রত্যাখ্যান করে। বহু বিশেষজ্ঞের মতে এই ঘটনার পরে ভারতের কঠোর অবস্থানের প্রতিক্রিয়াতেই ট্রাম্পের এই কড়া পদক্ষেপ। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি মুক্তি পেয়েছে দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু ছবি মুক্তির আগে থেকেই ভক্ত মনে উঠেছে ঝড়, পাশাপাশি মিম এবং ট্রোল। এবার সেই মিমের জবাব দিলেন অভিনেতার কাছের বন্ধু রুক্মিণী মৈত্র। ধূমকেতুর হাই ভোল্টেজ প্রচার পর্বের পর থেকেই দেশজুড়ে নস্টালজিয়ায় ভাসছে নির্ভুবন। সরাসরি যার প্রভাব পড়েছে সিনেমার ক্যাশ বাক্সে। আইনি অভিশাপ কাটিয়ে বছর 10 বাদে মুক্তিপ্রাপ্ত এই ছবি বাংলার বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। মাত্র দুদিনেই 3 কোটির গণ্ডি পেরিয়েছে ধূমকেতু। প্রচার পর্বের জন্য দেব শুভশ্রীর পুনর্মিলনের নেপথ্যেই অবশ্য রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকেই যোগ্য পার্টনার হিসেবে কৃতিত্ব দিচ্ছে সভ্যমহল। তবে নেটপাড়া নিন্দুকদের ট্রোল মিমের বন্দুকবাজির অন্ত নেই। তারকা জুটির সঙ্গীদের ছবি শেয়ার করে কুরুচিকর মিমের বন্যা। সংশ্লিষ্ট বিষয়ে দিন কয়েক আগেই প্রযোজক হিসেবে রাজ এবং রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন দেব। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন রুক্মিণী মৈত্র। সম্প্রতি এক গয়না প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রুক্মিণী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিন্দুকদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দেশজুটিকে নিয়ে এত তোলপাড়, পাশাপাশি তাকে লক্ষ্য করে এত ট্রোল মিম, এসবে কি ভাবিত বা বিচলিত হন অভিনেত্রী? প্রশ্ন যেতেই হাসি মুখে অভিনেত্রীর সপাটে জবাব, আমি ভীষণ মজার মানুষ, এসবে আমার হাসি পাচ্ছে। যদি সিনেমাটা ভালো হয় তবে এর থেকে ভালো কিছু হয় না। তাছাড়া দেবকে কোনোদিনও আমার কাছে ক্ষমা চাইতে হবে না। No, I am a very fun-loving person. সবাই জানে যারা আমাকে চেনে। So I am having a good laugh. So please continue. As long the picture is a huge hit, everything is in good jest. So no problem. আরেকটা কথা বলছে দেব শুভশ্রী আবার And দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না। দেব শুভশ্রীকে যেহেতু আবারও একসঙ্গে দেখা গেছে এত বছর পর, তোমার খারাপ লাগা একটা কাজ করছে না? এটা সোশ্যাল মিডিয়ায় এরকম নানা পোস্ট আসছে। এটা I think that is a very regressive point of view. I think আজ 2025-এ দাঁড়িয়ে যদি
এই প্রশ্নটাও তুলতে হয় বা এরকম কথা বলতে হয়। আই থিঙ্ক সবাই প্রফেশনাল আজকে দাঁড়িয়ে, অ্যান্ড সেই জায়গা থেকে করে কার কি পার্সোনাল ইকুয়েশন ছিল তাদের বোঝা, এবং একটা প্রফেশনাল হয়ে এত বছর কাজ করে যদি এইগুলো হয়, আই থিঙ্ক আমরা অনেক পিছিয়ে যাবো জীবনে যদি এটা নিয়ে। এবং যারা এটা নিয়ে ভাবছে এরকম কাউকে নিয়ে বলছে মজাই আর কি সব আছে, কিন্তু যদি সত্যি মানসিকতাটা তা হয় তাহলে তারা হয়তো মানুষ হিসাবে অনেকটা বেশি পিছিয়ে। দেশু জুটির রিইউনিয়নের জেরে নেতিবাচকভাবে লাইমলাইটে রাজ এবং রুক্মিণী। অনেকেরই দাবি অভিনেত্রী নাকি এসব ভালোভাবে নেননি। নেটপাড়ায় এহেন মিমও দেখা গিয়েছে যে তিনি কখনো কাঁদছেন, আবার নাকি কখনো ভাত খাননি। এই সমস্ত বিষয় প্রশ্ন রাখতেই নিন্দুকদের উদ্দেশ্যে রুক্মিণীর পাঠ ভীষণ পিছিয়ে পড়া কথাবার্তা। 2025 সালে দাঁড়িয়ে যদি এসব নিয়ে কথা বলতে হয় সেটা ভীষণ দুঃখজনক। যে বা যারা এমন ভাবছেন তারা হয়তো মানসিকভাবে পিছিয়ে পড়েছেন। পাশাপাশি দেব এবং শুভশ্রীর পেশাদারিত্বের প্রশংসাও করেছেন তিনি। এর আগে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, দেবের প্রাক্তন আমার স্ত্রী। অতীত সকলের থাকে, তবে সেটা নিয়ে ঘাটাঘাটি করা যে আখেরে কাজের কথা নয় সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন তিনি। দেব শুভশ্রীর ধূমকেতুকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিচালকেও জানিয়েছেন যে একাধিক কাজ থাকায় অনুষ্ঠানে তিনি যেতে পারেননি, তবে দেশু জুটির ভক্ত তিনিও। উল্লেখ্য, এর আগে রাজ চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলা সিনেমার স্বার্থে দেব শুভশ্রী আবারও জুটি বাঁধতেই পারে। অতঃপর তিনি যে বিন্দুমাত্র বিচলিত নন এসবে সেটা বুঝিয়ে দিয়েছেন। তাই নিন্দুকেরা যতই ট্রোল মিমের বন্দুকবাজি করুক না কেন, প্রাক্তনেরা যে যার সংসারে বর্তমানে ভালোই রয়েছেন, তা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। শনিবার সকালের দিকে মেঘলা আকাশ ছিল, কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমেও। বিদায় বেলায় বর্ষা, তবে তার আগেও দাপট অব্যাহত। যদিও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমল দক্ষিণবঙ্গে, শুক্রবারও সেভাবে বৃষ্টি হয়নি কোথাও। শনিবার হাতে গোনা দু একটি জেলায় খুব হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না কোথাও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সমস্ত জেলায়। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। দক্ষিণবঙ্গে দু এক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে। মঙ্গলবারও একই রকম থাকবে পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ সক্রিয় রয়েছে। এই দুয়ের জোড়া ফলায় কম বেশি বৃষ্টি চলবে রাজ্যে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যে অস্বাভাবিক জলীয় বাষ্প ঢুকবে, কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হবে না। বৃষ্টি না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত ভ্যাপসা গরম পরিস্থিতি থাকবে গোটা দক্ষিণবঙ্গে। অন্যদিকে আপাতত ভারী বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও। শনিবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার ফের ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।